আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জ্যেষ্ঠ হামাস নেতা রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা, 10 লাখ বাড়িতে বিদ্যুৎ নেই। সিরিয়ায় আইএসের হামলায় 2 মার্কিন সেনা নিহত। থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল কম্বোডিয়া। পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি। রাখাইনে সশস্ত্র গোষ্ঠী হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করত, তাই হামলা, সামরিক জান্তার দাবি। জ্যেষ্ঠ হামাস নেতা রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা নগরীতে গাড়িতে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। এদিকে এই হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতি নস্যাৎ করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজায় বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার জবাবে রায়েদ সাদের উপর হামলার নির্দেশ দেন। অবশ্য নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে হামলায় সাদ নিহত হয়েছেন কিনা তা উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম তার নিহত হওয়ার খবর দিচ্ছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে রায়েদ সাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সহযোগিতা নিয়ে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সক্ষমতা পুনরুদ্ধার ও শক্তি সঞ্চয়ের চেষ্টা করে আসছে। সাদ ছিলেন গাজায় বেঁচে থাকা হামাসের জ্যেষ্ঠ নেতাদের একজন এবং সংগঠনটির সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইসার ঘনিষ্ঠ। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী রায়েদ সাদ হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেডের সামরিক পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য। তিনি কাসিম ব্রিগেডের অভিযান ও উৎপাদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা, 10 লাখ বাড়িতে বিদ্যুৎ নেই। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের বেলা চালানো ওই হামলায় 10 লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ইগর ক্লিমেনকো বলেছেন, 5টি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে। যুদ্ধ চলাকালীন ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে দেশটিতে শীত মৌসুম শুরুর এই সময়ে মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা আরও তীব্র করেছে। এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত এই সপ্তাহান্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানি যাচ্ছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছেন স্টিভ উইটকফ। তিনি বার্লিনে প্রস্তাবিত শান্তি চুক্তির সর্বশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন। জেলেন্সকি বলেছেন, রাতের হামলায় রাশিয়া 450টিরও বেশি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিমেনকো জানান, নিপ্রোপেট্রোভস্ক, কিরোভাগ্রাদ, মাইকোলাইভ, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা হামলায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে, যা ওরার মধ্যে দিক পরিবর্তন করতে সক্ষম হওয়ায় ট্র্যাক করা কঠিন। সিরিয়ায় আইএসের হামলায় 2 মার্কিন সেনা নিহত। সিরিয়া ইসলামিক স্টেটের আইএসের হামলায় যুক্তরাষ্ট্রের 2 জন সেনা ও 1 জন দোভাষী নিহত হয়েছেন। হামলায় সেনাবাহিনীর 3 সদস্য আহত হয়েছেন। এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে তথ্য জানিয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, সবাই জেনে রাখুন, আপনি যদি বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের উপর হামলা চালান, তাহলে আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে ও নির্মমভাবে হত্যা করবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, সিরিয়ার পালমিরা এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। পেন্টাগনের আরেক কর্মকর্তা বলেন, এমন একটি এলাকায় এ হামলা হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে সম্ভবত আইএস এ হামলা চালিয়েছে। সম্প্রতি আইএস এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়া। এই বৈশ্বিক জোটের লক্ষ্য আইএসের অবশিষ্ট অংশগুলিকে নির্মূল করা ও মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাও যুক্তরাষ্ট্র সফর করেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন। এই সফর 2 দেশের জন্য একটি নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেন তিনি।
থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল কম্বোডিয়া। সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষ চলতে থাকায় থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। শনিবার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। এক বিবৃতিতে কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্য রয়্যাল গভর্নমেন্ট অফ কম্বোডিয়া অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন, দুই দেশ সংঘর্ষ বন্ধে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে বাস্তবে সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে। এরই মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নিভিরাকুল জানান, প্রতিবেশী দেশ কম্বোডিয়া থেকে হুমকি পুরোপুরি না কমা পর্যন্ত তার দেশ সামরিক অভিযান চালিয়ে যাবে। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। ফেসবুকে দেওয়া এক পোস্টে আনুতিন লেখেন, আমাদের ভূমি ও জনগণের প্রতি সব ধরনের হুমকি দূর না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, হামলা বন্ধ করার উদ্যোগ প্রথমে কম্বোডিয়াকেই নিতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজ সকালে আমাদের পদক্ষেপই সব বলে দেয়, সাংবাদিকদের বলেন আনুতিন। থাই দৈনিক খাউসোদ জানায়, আনুতিন বলেছেন, কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে না, এখনও তার সময় আসেনি। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, দুই পক্ষের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে। পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি। রাশিয়া থেকে সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় পোল্যান্ডের পূর্ব সীমান্ত শক্তিশালী করতে একটি প্রকল্পে সহায়তার জন্য সৈন্যদল পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের কট্টর সমর্থক পোল্যান্ড গত বছরের মে মাসে বেলারুশ ও রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের সঙ্গে যুক্ত দীর্ঘ সীমান্ত অংশ জোরদার করার পরিকল্পনা ঘোষণা করে। বার্লিনের জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গভীর রাতে জানান, পোল্যান্ডে অবস্থানরত জার্মান সৈন্যদের প্রধান কাজ হবে ইঞ্জিনিয়ারিং কার্যক্রম। তিনি বলেন, এর মধ্যে থাকতে পারে দুর্গ নির্মাণ, পরিখা খনন, কাঁটাতারের বেড়া স্থাপন কিংবা ট্যাঙ্ক প্রতিরোধক স্থাপন। তিনি আরও বলেন, জার্মান সৈন্যদের সহায়তা কেবল এসব ইঞ্জিনিয়ারিং কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে। মুখপাত্র সৈন্যদের সঠিক সংখ্যা উল্লেখ না করে জানান, তা হবে মাঝারি ধরনের 2 অঙ্কের সংখ্যা। মুখপাত্র সঠিক সেনা সংখ্যা উল্লেখ করেননি, তবে বলেছেন এটি হবে মধ্যম পর্যায়ের 2 অঙ্কের সংখ্যা। সেনারা 2026 সালের দ্বিতীয় প্রান্তিক থেকে 2027 সালের শেষ পর্যন্ত প্রকল্পে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। মুখপাত্র জোর দিয়ে বলেন, সেনা মোতায়েনের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন নেই, কারণ সৈন্যদের জন্য সামরিক সংঘাত থেকে তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই। রাখাইনে সশস্ত্র গোষ্ঠী হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করত, তাই হামলা। সামরিক জান্তার দাবি। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তারা বলেছে, হামলায় 33 জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, নিহতদের সবাই বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্য এবং তাদের সমর্থক। হামলায় বেসামরিক নাগরিকদের কেউ নিহত হননি, তবে প্রত্যক্ষদর্শী, মানবিক সহায়তা কর্মী, বিদ্রোহী গোষ্ঠী এবং জাতিসংঘের দাবি, হাসপাতালে থাকা বেসামরিক মানুষেরাই হামলায় নিহত হয়েছেন। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারে সেনাবাহিনীর তথ্য দপ্তরের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, আরাকান আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স সহ সশস্ত্র গোষ্ঠীগুলো হাসপাতালটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, সেনাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং মরাউক উ শহরের জেনারেল হাসপাতালে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। জাতিসংঘ ওই হামলার নিন্দা জানিয়েছে। হাসপাতালটিতে জরুরি চিকিৎসা, প্রসূতি ও শল্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। দেশের বিভিন্ন এলাকায় বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার উপর বিস্তৃত হামলার